সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকে আমি আবার একটা রিভিউ ক্লাসে আসলাম। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন 7.1 এই অধ্যায়টার রিভিউ ক্লাস। তো সবাই মনে হয় ক্লাসের জন্য রেডি আছো। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ 7.2-তে আছে ত্রিকোণমিতিক সমীকরণ। এই দুইটা অধ্যায় তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের জন্য খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে দ্বিতীয় পত্রের ক বিভাগের প্রশ্নপত্রে যে 4টি প্রশ্ন থাকবে তার মধ্যে হতে একটি প্রশ্ন এই 7.1 আর 7.2 থেকে এক সেট সৃজনশীল প্রশ্ন অবশ্যই থাকবে এবং এর সাথে অন্য কোনো অধ্যায়ের কোনো প্রশ্ন মেশানো থাকে না। প্রতি বছরই এই 7.1 এবং 7.2 থেকে এক সেট প্রশ্ন পরীক্ষায় আসে। এই জন্য এই অধ্যায়টি বেশ গুরুত্ব সহকারে পড়তে হবে। আর প্রথম পত্রের ত্রিকোণমিতি যেটা ছিল, ওখানে প্রথম পত্রের ত্রিকোণমিতির অধ্যায়টা ছিল বেশ বড়, মানে অনেক আলোচনার বিষয় অনেক ছিল, সূত্র অনেক ছিল, অঙ্ক অনেক ছিল। বাট দ্বিতীয় পত্রের ত্রিকোণমিতির অংশটা খুব ছোট, দুইটা মাত্র অধ্যায় 7.1 এবং 7.2, এবং এখান থেকে এক সেট প্রশ্ন যেহেতু সৃজনশীলে পাওয়া যায়, এমসিকিউ-এ কিছু প্রশ্ন থাকে, অর্থাৎ মোটামুটি তোমার 12, 13, 14 নাম্বারের প্রশ্ন এখান থেকে এই অধ্যায় থেকে হবে। এজন্য আমরা অবশ্যই এই অধ্যায় দুইটি 7.1 এবং 7.2 খুব গুরুত্ব সহকারে আমরা এটা দেখব। তো যাই হোক, এখানে আলোচনায় এসেছে যে অধ্যায়ের নাম যেটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা আমরা যদি শুরুতে একটু আলোচনা করি, তো সেই ক্ষেত্রে দেখো যে সাইন 30 ডিগ্রি এটার ভ্যালু হলো হাফ, এটা আমরা সবাই জানি। এবং তোমাদের কাছে কি এরকম মনে হয় যে সাইন দ্বারা 30 ডিগ্রিকে গুণ করলে গুণফল হাফ হয়? অনেক স্টুডেন্টকে আমি বলেছি তুমি এটা পড়ো, অনেকে পড়ে এরকম সাইন ইন্টু 30 ডিগ্রি। আসলে কি ইন্টু, এখানে কি এটা গুণনের সম্পর্ক? না, এটা গুণনের সম্পর্ক না। সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ, এটা একটা সাইন হলো একটি ত্রিকোণমিতিক ফাংশন। তো ফাংশন হলো একটি সম্পর্ক। এখানে কি সম্পর্কের কথা বলা হয়েছে দেখো, একটি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজটির এই থিটা ইকুয়াল টু যদি 30 ডিগ্রি হয়, তো সেই ক্ষেত্রে এই সমকোণী ত্রিভুজটির লম্ব এবং অতিভুজ এই দুইটার যে অনুপাত, সেই অনুপাত হবে হাফ। অর্থাৎ বলা হচ্ছে এই ত্রিভুজের থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হলে লম্ব ও অতিভুজের অনুপাত, বা যেটাকে আমরা বলছি লম্ব বাই অতিভুজ, এইটার সমান হবে হাফ। এই হলো বক্তব্য। সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ বলতে আমরা এটা বুঝি, থিটা যদি 30 ডিগ্রি হয় তাহলে ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাত হাফ হবে। ঠিক আছে, এটাই আমরা বুঝি। তো যাই হোক, তাহলে সাইন 30 ডিগ্রি এটা একটা ত্রিকোণমিতিক ফাংশন। এই ত্রিকোণমিতিক ফাংশন ত্রিভুজের কোণের সঙ্গে লম্ব এবং অতিভুজ যে দুইটা বাহু, এই বাহুর সম্পর্ক নির্দেশ করছে। তো সম্পর্কটা এরকম যে থিটা যদি 30 ডিগ্রি হয় তাহলে লম্ব এবং অতিভুজের অনুপাত হাফ হবে। আমরা যদি এটাকেই বিপরীতভাবে বলি যে আমি একটি ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাত জানি, একটি সমকোণী ত্রিভুজের এটা লম্ব আর এটা হলো অতিভুজ, এইটা হলো কোণ থিটা, আমার লম্ব এবং অতিভুজের অনুপাত জানা আছে হাফ, তাহলে থিটা ইকুয়াল টু হোয়াট, এটা যদি আমি জানতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সমকোণী ত্রিভুজের
লম্ব এবং অতিভুজের অনুপাত হাফ ওই সমকোণী ত্রিভুজের থিটা হবে 30 ডিগ্রি। এই বিষয়টা আসলে একটু আগে আমরা যে সম্পর্কের কথা বললাম সেই সম্পর্কেরই বিপরীত সম্পর্ক। অর্থাৎ এখানে বলেছি থিটা 30 ডিগ্রি হলে লম্ব বাই অতিভুজ হাফ হবে, আর এখানে বলা হচ্ছে লম্ব বাই অতিভুজ হাফ হলে থিটা 30 ডিগ্রি হবে। তো এই ইনফরমেশনকে যদি আমরা বলি সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ, এই একই কথা বিপরীতভাবে আমি বলেছি, এইটাকে আমরা বলি সাইন ইনভার্স হাফ ইকুয়াল টু 30 ডিগ্রি। অর্থাৎ এই সম্পর্কটাকেই যেহেতু বিপরীতভাবে বলা হয়েছে, থিটা 30 ডিগ্রি হলে লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু হাফ, এই সম্পর্কটা হলো সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ। আবার লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু হাফ হলে থিটা 30 ডিগ্রি হবে, এইটাকে আমরা বলছি সাইন ইনভার্স হাফ ইকুয়াল টু 30 ডিগ্রি। অর্থাৎ ওই সম্পর্কটাকেই বিপরীতভাবে বলা, এটাই হলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে এইগুলো আমাদের যেটা মূল বিষয় সেটা হলো সাইন দিয়ে 30 ডিগ্রিকে গুণ করলে গুণফল হাফ হবে, বা সাইন ইনটু 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ, এরকম কথা যেন আমরা কোনো সময় না বলি। এটা ত্রিভুজের কোণের সাথে বাহুর একটি সম্পর্ক, এবং এইখানে যে সম্পর্কটি আছে থিটা 30 ডিগ্রি হলে লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু হাফ, এই সম্পর্কটাকে যদি আমরা বিপরীতভাবে বলি লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু হাফ হলে থিটা 30 ডিগ্রি, তাহলে আমরা সেটা বলি সাইন ইনভার্স হাফ ইকুয়াল টু 30 ডিগ্রি। তো যাই হোক, এই হলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এটা ছিল ত্রিকোণমিতিক ফাংশন, আর এটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। আমরা এখন এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে আরেকটু কথাবার্তা বলি। তাহলে সেই ক্ষেত্রে দেখো যে এটা গুণনের বা ভাগের সম্পর্ক না, এটা কি মিন করছে। সাপোজ সাইন থিটা ইকুয়াল টু এক্স, এখানে এক্স কি মিন করে, থিটা কি মিন করে। থিটা হলো একটি কোণ, তোমরা সবাই জানো, আর সাইন থিটা বা এক্স, এটা সাইন থিটা ভ্যালুটাই এক্সের ভ্যালু, এটা হলো একটা মান বা একটা অনুপাত। ঠিক আছে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু এক্স, এখানে থিটা হলো কোণ আর এক্স হলো একটা মান বা অনুপাত। আর সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু যদি থিটা হয়, সেই ক্ষেত্রে এক্স কি মিন করে আর থিটা কি মিন করে। থিটা তো কোণের কথাটাই মিন করছে, আর এইখানে এক্স হলো একটি মান বা একটা অনুপাত। ঠিক আছে, তোমাদের সংক্ষেপে একটি প্রশ্ন এইভাবে করা যায়। প্রশ্ন লক্ষ্য করো, সাইন ইনভার্স এক্স কি নির্দেশ করে। তুমি উত্তরে কি বলবা, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু হলো থিটা, আর এটা একটা কোণ নির্দেশ করছে, অর্থাৎ এটা একটা কোণ। আমি প্রশ্ন যদি এইভাবে করি, সাইন ইনভার্স এক্স এ এক্স কি নির্দেশ করে। তাহলে তুমি কি বলবা, তুমি বলবা এখানে এক্স হলো একটি মান বা অনুপাত নির্দেশ করছে। উত্তর, একবার স্পেসিফিকভাবে যদি বলো তাহলে বলবা যে এটা একটা মান বা সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাত। ঠিক আছে, মান বা অনুপাত। আরও স্পেসিফিকভাবে বললে সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাত। ঠিক আছে, এটা বলতে পারো, শুধু মান বা অনুপাত বললেও হবে। তো এই বিষয়গুলো আমরা জানলাম, হয়তো বুঝতে পেরেছ সবাই। মাসুম খান, ভালো আছো? শোনা যায়? আজকে তো ফেসবুকে আবার চলে আসছি, এখন তো তোমাদের সাথে কথা বলা যাচ্ছে না, রেসপন্স করতে হবে। শোনা না গেলে বলো, একটু শোনা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, এগুলো বলো। আচ্ছা, এখন আমাদের আর কয়েকটা বিষয় খুবই সিরিয়াসলি দেখতে হবে। সেটা হলো, দেখো
সাইন ইনভার্স এক্স ইট ইজ নট ইকুয়াল টু 1/sin x। কেউ এটাকে এইভাবে লিখবা না, বা সাইন ইনভার্স এক্স ইজ নট ইকুয়াল টু 1/sin x, এগুলো লেখা যাবে না। সাইন ইনভার্স এই পাশ থেকে ওই পাশে যে ভাগ হয়ে যাবে, বিষয়টা এরকম না। আগেই আমরা জেনেছিলাম যে এই সম্পর্কগুলো যেহেতু গুণনের সম্পর্ক না, গুণনের সম্পর্ক না হওয়ার কারণে এটা ভাগ হওয়ার প্রশ্নই ওঠে না। ঠিক আছে, এইটা এইভাবে বা এইভাবে কোনোভাবেই হবে না, ভাগ হবে না। তাহলে কি হবে? আমরা একটু আগে জেনেছিলাম যে সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ, আবার জানলাম যে সাইন ইনভার্স হাফ ইকুয়াল টু 30 ডিগ্রি। এটাকে যদি আমি একটু ঘুরিয়ে লিখি, 30 ডিগ্রি ইকুয়াল টু সাইন ইনভার্স হাফ। এবং সবাই লক্ষ্য করে দেখো, এই জিনিসটাকে আমরা ঘুরিয়ে লিখেছি, এগুলো তো আলোচনায় এসেছিল আমাদের। এখন আমি মাঝখান থেকে যদি এটা মুছে দেই এবং এখান থেকে যদি এটা ইমপ্লাইজ করি, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ হলে সাইন ওই পাশে গিয়ে কি হয়ে যায়? সাইন ইনভার্স হয়ে যায়। সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ, তাহলে 30 ডিগ্রি ইকুয়াল টু সাইন ইনভার্স হাফ, অর্থাৎ ওই সম্পর্কটাকে বিপরীতভাবে বলা, এটাই আর কি। তো আমরা এইভাবে অবশ্যই লিখবো না সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু 1/sin x বা সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু 1/sin ইন্টু এক্স, এরকম কিছু না। আমরা লিখবো সাইন থিটা ইকুয়াল টু এক্স হলে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, বা সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা হলে এক্স ইকুয়াল টু সাইন থিটা ইত্যাদি। এই বিষয়গুলো ঠিক আছে। সম্পর্কগুলোকে এইভাবে লিখতে হবে, অবশ্যই এইভাবে নয়। এটা সবাই মনে রাখবা। এই ভুলটা অনেক খাতায় আমরা দেখতে পারি, ঠিক আছে? অনেক খাতায় আমরা দেখি যে এই ধরনের ভুল আছে। এই ভুলগুলো যেন কোনোভাবেই না হয়, সেটা সবাই একটু খেয়াল করো। এছাড়া আমরা আর একটা বিষয় জানি যে সাইন স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার এক্স যাই বলো, দিস ইকুয়াল টু সাইন থিটা হোল স্কোয়ার। এটা ওকে, রাইট, ঠিক আছে এটা। বাট সাইন ইনভার্স এক্স ইজ নট ইকুয়াল টু সাইন এক্স হোল টু দি পাওয়ার -1। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে এই অবস্থাও যেন না হয়, ঠিক আছে? এই যে -1 এটা হলো ইনভার্স, এটা সাইন ফাংশনের বিপরীত ফাংশন প্রকাশ করে, কিন্তু এটা হলো সাইন থিটার উপরে স্কোয়ার, অর্থাৎ মানের বর্গ। স্কোয়ার মানে তো গুণন, এইটা কিন্তু গুণনের সম্পর্ক। সাইন স্কোয়ার থিটা মানে হলো সাইন থিটা ইনটু সাইন থিটা। এটা যেহেতু গুণনের সম্পর্ক, গুণনের সাথে সূচকের সম্পর্ক আছে, সূচক মানেই গুণন, ওগুলা ভাগ হয়ে যাবে, এগুলা ঠিক আছে। কিন্তু এইটা কিন্তু ফাংশন, এটা সাইন ইনভার্স এক্স যখন বলা হবে, এই ইনভার্স অর্থাৎ -1 এই স্কোয়ারের মতো নয়, এটা বিপরীত ফাংশনের জন্য ব্যবহার করি, এটাকে এইভাবে লেখা যায় না। এটা এই বিষয়টাও তোমরা অবশ্যই মাথায় রাখবা। তাহলে আমরা যেটা জানলাম সেটা হলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কি মিন করছে, এখানে এক্স কি মিন করে, থিটা কি মিন করে, এটাকে কিভাবে লেখা যায়, এটা একটা সম্পর্ক, এটা গুণন বা ভাগ না, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো আমরা জানলাম। এখন আমরা কিছু ক্যালকুলেশন, এখানকার এই অধ্যায়ের কিছু ক্যালকুলেশন দেখব, সেই ক্যালকুলেশন দিয়ে কিছু অঙ্ক আমরা দেখব। ওকে, আমরা ট্রাই করি। শুরুতেই দেখো সাইন থিটা ইকুয়াল টু এক্স। তো আমাদের আলোচনায় ছিল সাইন ফাংশনটি এই পাশ থেকে যদি ওই পাশে চলে যায় তখন এটা সাইন ইনভার্স হয়ে যাবে। সাইন থিটা ইকুয়াল টু এক্স হলে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। এটা ত্রিকোণমিতিক ফাংশন, এটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এখন উপর থেকে এক্সের যে ভ্যালুটি ছিল, এক্সের ভ্যালু ছিল সাইন থিটা, এই মানটা যদি এখানে এক্সের পরিবর্তে আমি বসাই,
সাইন ইনভার্স এক্স এর ভ্যালু হলো সাইন থিটা। তাহলে আমরা ফাইনালি কি পেলাম, এই ছোট্ট একটু ক্যালকুলেশন থেকে ফাইনালি পেলাম সাইন ইনভার্স সাইন থিটা ইকুয়াল টু হলো থিটা। সুতরাং আমাদের সর্বসাকুল্যে বক্তব্য সাইন ইনভার্স সাইন থিটা ইকুয়াল টু থিটা। তো এখান থেকে আমরা খুব সহজেই বলতে পারি যে একটি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং একটি ত্রিকোণমিতিক ফাংশন যদি পাশাপাশি থাকে এরা ক্যান্সেল হয়ে যায়, এই থিটাটাই শেষ পর্যন্ত রয়ে যায়। ঠিক আছে, সাইন ইনভার্স এবং সাইন ক্যান্সেল হয়ে যাবে আর এই থিটাটা থেকে যাবে। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক ফাংশন এরা পরস্পরকে ক্যান্সেল করে দেয়, এটাই পাশাপাশি থাকলে ক্যান্সেল হয়ে যাবে। এই হলো বিষয়। যদি সাইন আগে থাকে থিটা পরে সাইন ইনভার্স পরে থাকে তাও একই অবস্থা হবে, সাইন অফ সাইন ইনভার্স এক্স দিস ইকুয়াল টু এক্স, এটা হবে। অনুরূপভাবে তোমরা বুঝতেই পারছো কস ইনভার্স কস থিটা দিস ইকুয়াল টু থিটা, ট্যান অফ ট্যান ইনভার্স ওয়াই দিস ইকুয়াল টু ওয়াই ইত্যাদি। যে কোনো ত্রিকোণমিতিক ফাংশন এবং তার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন পাশাপাশি থাকলে ক্যান্সেল হয়ে যায়। এই হলো বিষয়। এই বিষয়টা আমাদের যেন আর কখনোই কোনো রকম সন্দেহ সৃষ্টি না হয়, এখানে ক্যালকুলেশনগুলো এরকমভাবে হবে। তো আমরা এই বিষয় নিয়ে দু একটা অঙ্ক করতে পারি। তোমাদের কাছে বই থাকলে সবাই বইয়ের 17 নম্বর অঙ্ক 17 নম্বর অঙ্ক বের করো। এই অঙ্কটাই আমরা শুরুতেই করব। 17-2 এই অঙ্কটি দেখো, 7.1-এর 17-2। এরা বলেছে যে প্রমাণ করো, কি প্রমাণ করতে বলেছে, sec স্কয়ার tan ইনভার্স 4 প্লাস tan স্কয়ার sec ইনভার্স 3 দিস ইকুয়াল টু 25। এই হলো প্রশ্ন, এটা সমান 25 প্রুফ করতে হবে। তো এইটা যদি প্রমাণ করতে হয়, এটা খুবই সহজ একটা অঙ্ক, আমরা বুঝতে পারবো খুব সহজেই। এই নিয়মের বেশ কয়েকটা অঙ্ক আছে, সেগুলো আমরা সবাই করতে পারবো। লেফট সাইড থেকে আমরা রাইট সাইড প্রুফ করব। sec স্কয়ার tan ইনভার্স 4 প্লাস tan স্কয়ার sec ইনভার্স 3, এটা আছে লেফট সাইডে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এইখানে সেকের সঙ্গে tan আমরা একটু আগে যা জানলাম সেটা হলো যে কোনো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক ফাংশন পাশাপাশি থাকলে ক্যান্সেল হয়। এখানে tan ইনভার্স আছে, আমাদের সৌভাগ্য হতো যদি tan ইনভার্সের পেছনে tan থাকতো, tan ইনভার্স এবং tan তাহলে ক্যান্সেল হয়ে যেত। আমরা কি এই sec স্কয়ারকে tan স্কয়ারে নিতে পারি নাকি পারি না? আমাদের কাছে সূত্র আছে, আমরা 9-10 থেকে এই সূত্র জানি যে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। এই সূত্রটা যদি আমরা এখানে প্রয়োগ করি, sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, এটা হলো থিটা। আবার দেখো এইখানে আছে sec ইনভার্সের পেছনে যদি sec থাকতো তাহলে খুব সহজেই আমরা sec ইনভার্স এবং sec ক্যান্সেল করে দিতে পারতাম। তো এখানে আছে tan স্কয়ার থেকে কিন্তু sec-এ যাওয়া যায়। এই ফর্মুলাটাকেই আমরা এইভাবে লিখতে পারি যে tan স্কয়ার থিটা ইকুয়াল টু কী হবে, sec স্কয়ার থিটা মাইনাস 1, অর্থাৎ 1 যদি এই পাশে চলে আসে মাইনাস হয়ে আসবে। tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1, tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা বলতে এখানে sec ইনভার্স 3 মাইনাস 1। ওকে, এইভাবে হবে।
এখন দেখো আমাদের এই 1 এবং -1 এই দুইটা কেটে যাচ্ছে, আর এই স্কোয়ারটা এটাকে আমরা এইভাবে পড়ছি যে tan স্কোয়ার থিটা। আমরা তো জানি tan স্কোয়ার থিটা মানে হলো tan থিটা হোল স্কোয়ার, sec স্কোয়ার থিটা মানে হলো sec থিটা হোল স্কোয়ার। এইবার tan এর সঙ্গে tan ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে। tan এর সঙ্গে যদি tan ইনভার্স ক্যান্সেল হয় থাকে শুধু 4, তার উপরে স্কোয়ার। sec এর সঙ্গে sec ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে, sec এর সঙ্গে sec ইনভার্স ক্যান্সেল হলে থাকবে শুধু 3, তার উপর স্কোয়ার। 4 স্কোয়ার হলো 16, 3 স্কোয়ার হলো 9, 25। দেখো tan এবং tan ইনভার্স বাদ, এখানে 4 এবং তার উপর স্কোয়ার, sec এবং sec ইনভার্স বাদ, এখানে 3 তার উপর স্কোয়ার। দিস ইকুয়াল টু রাইট সাইড। এইভাবে খুব সহজেই আমরা 17 নম্বরের অঙ্কগুলো করতে পারি। 17 নম্বরে বেশ কয়েকটা অঙ্ক আছে, আর মনে হয় বইতে যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্কই তোমরা নিজেরা চেষ্টা করলে পারবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা আরেক ধরনের ক্যালকুলেশন দেখব। সাপোজ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, এটা আমরা জানলাম। দেয়ারফর সূত্র নিয়ে কথা বলছি। এক্স ইকুয়াল টু কী হবে? সাইন ইনভার্স রাইট সাইডে গিয়ে সাইন হয়ে যাবে, এক্স ইকুয়াল টু সাইন থিটা। এখন সাইনের সঙ্গে ত্রিকোণমিতিক ফাংশনের কোসেকের সম্পর্ক আছে। আমরা জানতাম যে কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা, এটা সেই স্কুল থেকেই আমরা জানি। তো সেই ক্ষেত্রে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের বেলায় কি হয়? এটা তো ত্রিকোণমিতিক ফাংশনের সম্পর্ক। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের বেলায় আমরা কোসেক রাখলাম 1/sin থিটা। সাইন থিটার ভ্যালুটা কি যেন? এক্স। 1/x সাইন থিটার ভ্যালু এখানে এক্স আছে, এভাবে রাখলাম। কোসেককে লেফট সাইড থেকে যদি রাইট সাইডে নিয়ে যাই তাহলে হয়ে যায় কোসেক ইনভার্স, এর সাথে আছে কি 1/x। বন্ধুরা দেখো যে এই যে থিটার একটা ভ্যালু আছে আমাদের কাছে, থিটার ভ্যালু হলো সাইন ইনভার্স এক্স, অর্থাৎ আমরা শেষ পর্যন্ত যেটা পাচ্ছি সেটা হলো থিটার ভ্যালু সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স 1/x। দেখো এই সম্পর্কটি ভালো করে দেখো, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স 1/x। তাহলে আমি নিশ্চিত যে তোমরা বলতে পারবা যে আমরা পেয়েছি অলরেডি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স 1/x। তোমরা বলতে পারবা কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স 1/x। তোমরা বলতে পারবা tan ইনভার্স এক্স ইকুয়াল টু cot ইনভার্স 1/x বা cot ইনভার্স এক্স ইকুয়াল টু tan ইনভার্স 1/x। তোমরা বলতে পারবে cos ইনভার্স এক্স ইকুয়াল টু sec ইনভার্স 1/x বা sec ইনভার্স এক্স ইকুয়াল টু cos ইনভার্স 1/x ইত্যাদি। এগুলো তোমরা অবশ্যই বলতে পারবে। এখন
বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের বেলায় সম্পর্কগুলো এইভাবে হবে। ওকে, যদি তাই হয় তো সেই ক্ষেত্রে আমরা 17/4 যে অঙ্কটা আছে সেই অঙ্কটা একটু চেষ্টা করি। 17/4 17/4 এখানে বলা হয়েছে যে প্রমাণ করো কোসেক স্কয়ার tan ইনভার্স হাফ -3 sec স্কয়ার cot ইনভার্স √3 this equal to 1। এটা সমান 1 প্রুফ করতে বলেছে। দেখি আমরা পারি কিনা। সমাধান, লেফট হ্যান্ড সাইডে আমাদের কাছে আছে কোসেক স্কয়ার tan ইনভার্স হাফ -3 sec স্কয়ার cot ইনভার্স √3। দেখো এখন এই tan ইনভার্সের পাশে tan হলে ভালো হতো, কিন্তু এই কোসেক থেকে তো ট্যানে যাওয়া যাবে না। তাহলে আমরা কি করতে পারি, ভালো করে খেয়াল করো, এই কোসেক থেকে কটে যাওয়া যায়। আমরা ছোটবেলায় 9-10 সূত্র শিখেছি যে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, অর্থাৎ কোসেক থেকে কটে যেতে পারবো। তাহলে কোসেকের সাথে এখানে কট হলে ভালো হতো, এখানে যদি কট হতো তাহলে আমরা কোসেককে কট বানিয়ে চেঞ্জ করে নিতে পারতাম। একটু আগে আমরা শিখেছি ট্যানকে কট বানানো যায়। tan ইনভার্স x ইকুয়াল টু কট ইনভার্স 1/x, তাহলে এটা হবে, এটাকে যদি x বলো 1/x হবে কত, 2। tan ইনভার্স x ইকুয়াল টু কট ইনভার্স 1/x, সেটা একটু আগেই আমরা জেনেছি। অনুরূপভাবে তোমরা ভালো করে দেখো, এখানে sec স্কয়ার আছে, sec স্কয়ারের সাথে তো আমরা দেখেছিলাম tan এর সম্পর্ক, তাই না? sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। সেই ক্ষেত্রে আমরা এটাকে যদি tan হিসেবে পাই তাহলে ভালো হয়। আমরা জানি যে cot ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 1/x। তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে পেলাম। এখন কোসেক স্কয়ার থেকে আমরা কটে চলে যাব আর sec স্কয়ার থেকে ট্যানে চলে যাব। দেখো কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা হলো কট ইনভার্স 2 -3, যেহেতু মাইনাস আছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা হলো tan ইনভার্স 1/√3। ওকে, আমরা এইভাবে পেলাম। নেক্সট 1 প্লাস, বন্ধুরা আমরা একটু আগে জেনেছিলাম এই স্কোয়ারটা বাইরে দিয়ে দেওয়া যায়, অর্থাৎ এটা হলো কট স্কোয়ার থিটা। কট স্কোয়ার থিটা মানে হলো কট থিটা হোল স্কোয়ার। তো সেই ক্ষেত্রে কট এবং কট ইনভার্স বাদ যাবে, এই 2 থাকবে আর স্কোয়ারটা উপরে চলে যাবে। এটা আগের অঙ্কে আমি 2টা লাইনে করেছিলাম, এখানে একটা লাইনে করে দিলাম। -3 ইন্টু 1 প্লাস ট্যানের সঙ্গে ট্যান ইনভার্স বাদ যাবে, স্কোয়ারটা আসলে বাইরে। tan স্কোয়ার থিটা মানে tan থিটা হোল স্কোয়ার, স্কোয়ারটা বাইরে চলে যাবে, tan এবং tan ইনভার্স বাদ, থাকলো 1/√3, তার উপরে স্কোয়ার। ফাইনালি 1 প্লাস 4 -3 ইন্টু 1 প্লাস 1/3, এটা 1/3 হবে। 1 প্লাস 4 -3 -1, 4 - 3, this equal to 1, right hand side।
আমার মনে হয় সবাই বুঝতে পেরেছো এটা। এভাবে আমরা 17 নম্বরের 2টা অঙ্ক করলাম এবং আশা করছি সবাই বুঝেছ। আমাদের নেক্সট যে বিষয়টি আছে সেটা হলো একটি খুবই ইম্পর্ট্যান্ট একটি ফর্মুলা। বন্ধুরা দেখো, থিটা লম্ব ভূমি অতিভুজ। আমরা প্রত্যেকেই জানি যে এখান থেকে আমরা বলতে পারি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। যদি তাই হয়, সাইনকে যদি আমি রাইট সাইডে পাঠাই, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ। দেখো আমরা ছোট থেকেই জানি কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে সেই ক্ষেত্রে থিটা ইকুয়াল টু কস ইনভার্স ভূমি বাই অতিভুজ। এইভাবে আরও যে ত্রিকোণমিতিক ফাংশনগুলো আমাদের কাছে আছে, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, আমরা এটা জানি। দেয়ারফর থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি। আমরা জানি কোসেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। সেখান থেকে আমরা বলতে পারি থিটা ইকুয়াল টু কোসেক ইনভার্স অতিভুজ বাই লম্ব। আমরা জানি সেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি। এই বিষয়গুলো তোমরা জানো, তারপরে একটু দেখো, দেখলে বেশি দিন মনে থাকবে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। থিটা ইকুয়াল টু সেক ইনভার্স অতিভুজ বাই ভূমি। ফাইনালি কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব। দেয়ারফর থিটা ইকুয়াল টু কট ইনভার্স ভূমি বাই লম্ব। আচ্ছা, আমরা অনেকক্ষণ লিখলাম। এখন তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ, এটা কার মান? এটা এই থিটার মান। কস ইনভার্স ভূমি বাই অতিভুজ, এটা কার মান? এই থিটার মান। ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি কার মান? এই থিটার মান। কোসেক ইনভার্স অতিভুজ বাই লম্ব, এটা কার মান? এই থিটার মান। সেক ইনভার্স অতিভুজ বাই ভূমি কার মান? এই থিটার মান। এরা প্রত্যেকেই এই থিটার মান। যেহেতু এরা প্রত্যেকেই এই থিটার মান, সেই কারণে আমরা ফাইনালি বলতে পারি যে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ বা কস ইনভার্স ভূমি বাই অতিভুজ বা ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি বা কোসেক ইনভার্স অতিভুজ বাই লম্ব বা সেক ইনভার্স অতিভুজ বাই ভূমি বা কট ইনভার্স ভূমি বাই লম্ব। বন্ধুরা, এরা সবাই পরস্পর সমান, এরা প্রত্যেকেই পরস্পর সমান। এটাই হলো মূল কথা। এইটা দিয়ে আমি কি করব? এটা এই অধ্যায়ে অনেকগুলো অঙ্কে আমরা ব্যবহার করতে পারবো, অনেকগুলো সূত্রের কাজেও এটা ব্যবহার করা যায়। সূত্র ইউজ না করে এটা ব্যবহার করে আমরা
যে কোনো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে অন্য বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে চলে যেতে পারি। যেমন একটু আগেই আমি আলোচনা করলাম যে tan ইনভার্স এক্স ইকুয়াল টু কট ইনভার্স 1/x, এইটা সূত্র মুখস্থ করেছি, কিন্তু আমি এইটা দিয়েই এই বিষয়টা কভার করে দিতে পারতাম। দেখো, একটি সমকোণী ত্রিভুজ, এটা হলো থিটা, ওকে, আমরা এটা জানি, লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি, এই বিষয়গুলো আমাদের জানা আছে। এখন দেখো, এই ত্রিভুজটা যদি এই ট্যানের জন্য হয়, ট্যান ইনভার্সের সাথে কি থাকবে? ট্যান ইনভার্সের সাথে থাকে লম্ব বাই ভূমি। আমার এখানে ট্যান ইনভার্সের সাথে এক্স আছে, তাহলে এক্স হলো লম্ব আর এক্সের নিচে যে 1 আছে সেটা হলো ভূমি। এই ত্রিভুজের লম্ব হলো এক্স আর ভূমি হলো 1। যদি লম্ব এক্স হয় আর ভূমি 1 হয়, তাহলে অতিভুজ কি হবে? অতিভুজ হলো রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ওকে, এই হলো অতিভুজ। তুমি এখন এই ট্যান ইনভার্স এক্সকে এই ত্রিভুজের সাহায্যে কটে যেতে পারো, সাইনে যেতে পারো, যে কোনোটাই যেতে পারো। ওখানে কটের কথা বলা আছে। তুমি যদি কট বলো, দেখো এই ত্রিভুজের থিটা ইকুয়াল টু হলো ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি, ঠিক আছে, ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি x/1। এটা সমান আবার কট ইনভার্স ভূমি বাই লম্ব। ভূমি কত এখানে? আর লম্ব হলো এক্স। তুমি ট্যান ইনভার্স থেকে কট ইনভার্সে যেতে পারলে। এইটা থেটার ভ্যালু, আবার এটাও থেটার ভ্যালু। তোমার এক জায়গায় আছে সাইন ইনভার্স হাফ, তুমি এখান থেকে যেতে চাও সেকে, তাহলে কিভাবে যাওয়া? সাইন থেকে সেকে কিভাবে যাওয়া যায়? দেখো, তুমি এই সাইন ইনভার্সের পাশে একটা ছোট করে সমকোণী ত্রিভুজ আঁকবা। সাইন ইনভার্সের সাথে যেহেতু হাফ আছে, তাহলে তোমাকে বুঝতে হবে এই ত্রিভুজের লম্ব সাইন ইনভার্সের সাথে থাকে লম্ব বাই অতিভুজ। লম্ব হলো 1 আর অতিভুজ হলো 2, তাহলে ভূমি হবে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, দিস ইকুয়াল টু 3। তাহলে তোমাকে বলেছি যে সাইন থেকে আমার সেকে যাওয়া দরকার, তুমি লিখতে পারো সেক ইনভার্স সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু সেক ইনভার্স অতিভুজ বাই ভূমি। তাহলে সেক ইনভার্স অতিভুজ বাই ভূমি কি হবে? আমি ভুল করেছি, √3, 2/√3 ইত্যাদি। অর্থাৎ এই যে আমরা দেখলাম এরা প্রত্যেকেই থেটার ভ্যালু। আমরা এই সূত্র দিয়ে যে কোনো ত্রিকোণমিতিক ফাংশন, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে অন্য যে কোনো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে আমরা ট্রান্সফার হতে পারি। এটা আমরা অনেকগুলো অঙ্কে ব্যবহার করব। আমার মনে হয় এটা সহজ একটা বিষয় ছিল। তারপরেও এখন আমরা একটু দেখি যে কোন কোন অঙ্কে এগুলো ব্যবহার করতে পারি। আমরা 18 নম্বর অঙ্ক দেখি। 18 নম্বর অঙ্কের যেটা 2 নাম্বার, 18(2)-এ বলা হয়েছে যে প্রমাণ করো, কি প্রমাণ করতে বলেছে? সাইন অফ কট ইনভার্স, সাইন অফ কট ইনভার্স ট্যান অফ কস ইনভার্স, ট্যান অফ কস ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স। ওকে, তাহলে এটাকে আমরা কিভাবে প্রুভ করতে পারবো? সমাধান আমরা বাম পক্ষটা প্রথমে উঠিয়ে নিব। 18 নম্বর অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা। ইম্পর্টেন্ট এবং সহজ, সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউতে কিভাবে করবা সেটা আমি বলে দিব। দেখো, লেফট সাইডে আছে সাইন অফ কট ইনভার্স ট্যান অফ কস ইনভার্স এক্স, রাইট সাইডে শুধু এক্স। আমাদের যেটা করতে হবে এখানে,
লক্ষ্য করে দেখো শেষে আছে cos ইনভার্স x। এই cos ইনভার্সের পেছনে কি আছে? tan। এখানে যেহেতু tan আছে, আমাদের এইটা যদি tan ইনভার্স হয়, ট্যানের সঙ্গে tan ইনভার্স ক্যান্সেল হয়ে যায়, এটা আমাদের জন্য ভালো হয়। তাহলে তো আমরা কি এই cos ইনভার্সকে tan ইনভার্সে ট্রান্সফার করতে পারি? অবশ্যই পারি। এটাই একটু আগে আমরা শিখলাম, যে কোনো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনকে অন্য বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে ট্রান্সফার করা যায়। অর্থাৎ আমরা এই cos ইনভার্সকে tan ইনভার্সে নিতে পারবো। cos ইনভার্সকে tan ইনভার্সে নিতে হলে তোমাকে যা করতে হবে সেটা হলো একটি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে পাশে। এই সমকোণী ত্রিভুজটি লম্বভূমি অতিভুজের পরিমাপ এখান থেকে আসবে। দেখো cos ইনভার্সের সাথে তোমরা প্রত্যেকেই জানো cos ইনভার্সের সাথে থাকে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ কিছু নাই, নিচে মানে 1 আছে। ভূমি কত হবে? x, আর অতিভুজ কত হবে? 1। ভূমি বাই অতিভুজ। ওকে, তুমি যখন সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং ভূমি জানো, তাহলে তুমি সহজেই লম্ব বের করতে পারবে। লম্ব হলো √ অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, 1 স্কোয়ার মাইনাস x স্কোয়ার। যখন লম্ব, ভূমি, অতিভুজ তিনটাই তোমার জানা হয়ে যাবে, এই লম্ব, ভূমি, অতিভুজ দিয়ে তুমি এখন এই cos ইনভার্সকে tan ইনভার্সে ট্রান্সফার করতে পারবে। দেখো সাইন অফ cot ইনভার্স tan অফ, আমরা চাচ্ছিলাম এই cos ইনভার্সকে tan ইনভার্স লিখতে। যদি তুমি tan ইনভার্স লিখতে চাও, তাহলে tan ইনভার্সের সাথে এই ত্রিভুজের লম্ব বাই ভূমি তোমাকে লিখতে হবে, 1 মাইনাস x স্কোয়ার ডিভাইডেড বাই x। পাশে এই ত্রিভুজটি থাকবে। এই ত্রিভুজ থেকে এই ত্রিভুজটি ব্যবহার করে আমরা cos ইনভার্সকে tan ইনভার্সে ট্রান্সফার করেছি। cos ইনভার্স ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু tan ইনভার্স লম্ব বাই ভূমি, এগুলোই আমরা একটু আগে আলোচনায় এনেছিলাম। তো দেখো এখন এই tan এবং tan ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে, সাইন cot ইনভার্স থাকবে। সাইনের সঙ্গে cot ইনভার্স, tan ইনভার্স বাদ, এই দুইটা বাদ হয়ে গেলে এখানে থাকে শুধু √ 1 মাইনাস x স্কোয়ার ডিভাইডেড বাই x। এখন আমরা দেখতে পাচ্ছি এইখানে আছে cot ইনভার্স আর পেছনে আছে সাইন। যদি এটা সাইন ইনভার্স হতো, তাহলে আমরা সহজেই সাইন ইনভার্সের সঙ্গে সাইনকে ক্যান্সেল করতে পারতাম। তো এইটাকে করতে হলে তোমাকে আবারও এইটার জন্য একটি ত্রিভুজ আঁকতে হবে। আমরা বাম দিকে করি। ওইটার জন্য যদি একটা ত্রিভুজ আঁকো, তুমি একটি সমকোণী ত্রিভুজ আঁকো। এই সমকোণী ত্রিভুজটির পরিমাপ হবে এখান থেকে। পরিমাপ যদি নাও, cot ইনভার্সের সাথে থাকে ভূমি বাই লম্ব, অর্থাৎ এই ত্রিভুজের ভূমি হবে √ 1 মাইনাস x স্কোয়ার আর লম্ব হবে x। যদি তাই হয়, তাহলে এই ত্রিভুজের অতিভুজ হবে √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস, এটাকে যদি স্কোয়ার করো 1 মাইনাস x স্কোয়ার হয়, x স্কোয়ার মাইনাস x স্কোয়ার কেটে গেলে √ 1 ইকুয়াল টু 1 এটা থাকে। ওকে, এখানে আমার সাইন ছিল, আর আমি cot ইনভার্সকে সাইন ইনভার্সে চেঞ্জ করতে চাই। যদি আমি এটাকে সাইন ইনভার্সে নিতে চাই, সেই ক্ষেত্রে আমি কি করব? সাইন ইনভার্সের সাথে লিখতে হয় লম্ব বাই অতিভুজ, অর্থাৎ x বাই 1। নিচে তো 1 লেখার কোনো প্রয়োজন নাই, সাইনের সঙ্গে সাইন ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে, থাকবে শুধু x। আমরা রাইট সাইড পেয়ে গেছি। এভাবে খুব সহজেই আমরা 18 নম্বরের অঙ্কগুলো করতে পারবো। পাশে ত্রিভুজ ব্যবহার করে আমরা cos ইনভার্সকে tan ইনভার্স বানিয়েছি, tan ইনভার্সের সঙ্গে tan ক্যান্সেল হয়েছে। পরে cot ইনভার্সকে আমরা সাইন ইনভার্স বানিয়েছি, সাইনের সঙ্গে সাইন ইনভার্স ক্যান্সেল হয়েছে, এবং আমরা এভাবে অঙ্কটি শেষ করলাম। আমার মনে হয় তোমরা এখন 18 নম্বরের যতগুলো অঙ্ক আছে, 18 সবগুলো অঙ্ক তোমরা খুব সহজেই করতে পারবে। বন্ধুরা, এগুলো ছাড়াও আমরা আরও বেশ কিছু সূত্র এবং তার প্রয়োগ আমরা আগের ক্লাসগুলোতে দেখেছিলাম, সেইগুলো একটু আমি লিখে দেই।
এগুলোর প্রমাণও দেখানো হয়েছিল। আমরা ফর্মুলাগুলো লিখি, এগুলো তোমরা অবশ্যই বাসায় ভালো করে পড়ে নিবে এবং পরবর্তী ক্লাসগুলো তাহলে বুঝতে পারবে। আরও কিছু সূত্র বলি। আমরা পড়েছিলাম ফর্মুলায় tan inverse x plus tan inverse y this equal to tan inverse x plus y divided by 1 minus xy। আমরা পড়েছিলাম tan inverse x minus tan inverse y this equal to tan inverse x minus y divided by 1 plus xy। এটা প্রমাণ সহ পড়েছিলাম। আমরা পড়েছি sin inverse x plus sin inverse y this equal to sin inverse x root over 1 minus y square plus y root over 1 minus x square। 4 নম্বরে sin inverse x minus sin inverse y this equal to sin inverse x root over 1 minus y square minus y root over 1 minus x square। এই ফর্মুলাগুলো তোমাদের ভালো করে পড়ে নিতে হবে। কসের জন্য আমরা সূত্র শিখেছিলাম cos inverse x plus cos inverse y this equal to cos inverse xy minus root over 1 minus x square into 1 minus y square এবং cos inverse x minus cos inverse y this equal to cos inverse xy plus root over 1 minus x square into 1 minus y square। এই সূত্রগুলো আমরা পড়েছি এবং এই সূত্রগুলো ব্যবহার করে কিছু অঙ্ক আমরা করেছি। এগুলোর ব্যবহার তো সরাসরি আমরা দেখতে পারবো, আরও অন্যান্য অঙ্কের মধ্যেও এই সূত্রগুলোর ব্যবহার আছে। তো তোমরা এখন যেটা করবা, এই সূত্রগুলো ভালো করে মুখস্থ করে নিবা। 17 নম্বর এবং 18 নম্বরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো বাসায় শেষ করবা। আমরা 3 নম্বর অঙ্ক করেছি, 19 নম্বর অঙ্ক করেছি, 9 নম্বর অঙ্ক করেছি। এই অঙ্কগুলো আমরা করেছিলাম 3, 4, 9, 19। এছাড়া 17 করলাম, 18 করলাম, 19 করলাম। এই অঙ্কগুলো নিয়ে আমরা অলরেডি শেষ করেছি। এগুলো তোমরা বাসায় চেষ্টা করবা। তো সবাই ভালো মতো মনোযোগ দিয়ে বাসায় পড়ালেখা করবা। আজ এ পর্যন্তই। কোনো সমস্যা হলে আমরা নেক্সট ক্লাস থেকে নিয়মিত ক্লাস যেটা জুমে হয় রবি মঙ্গল বৃহস্পতি 5:30 থেকে 6:30 পর্যন্ত জুমে নিয়মিত ক্লাস হয়, সেই ক্লাসে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।